আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করিডোর ইস্যুতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নিঃসন্দেহে এটি সাধারণ কোনো সংবাদ সম্মেলন নয় এবং আমরা বুঝতে পারি যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে। সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেই দূরত্ব সম্ভবত আরও বেশি হয়েছে সরকারের কার্যক্রমে অথবা হঠকারী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। সোমবার দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। তিনি বলছেন যে করিডোর একটি স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের সীমান্ত, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। প্রিয় দর্শক, আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আর কি কি বলা হয়েছে তা একটু সংক্ষেপে বলি, তারপর কিছুটা কথা বলবো নিজেদের মতো করে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সেনাবাহিনী সবসময় দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত। শক্তির শেষ বিন্দু পর্যন্ত কাজ করবে সেনাবাহিনী। এবং একই সঙ্গে বলা হয়েছে, আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই। এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে যে গত 21শে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি সংবাদ সম্মেলন করেছিলেন করিডোর ইস্যুতে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে বিস্তারিত। কিন্তু তার সেই সংবাদ সম্মেলন নিঃসন্দেহে অনেকের কাছে রহস্যময় মনে হয়েছিল। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে করিডোর ইস্যুতে সরকার খানিকটা পিছু ঘুরেছে, আবার আমরা কেউ কেউ মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই সম্পূর্ণটা পিছু হটেনি, তারা বিষয়টি হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করছিলেন। যেমন আমি বলেছিলাম যে এর আগে করিডোর শব্দটি ইউজ করেছিলেন ডক্টর খলিলুর রহমান এর আগে একটি সেমিনারে। 21শে মে তিনি সেটি বললেন মানবিক চ্যানেল। যে নামেই অভিহিত করা হোক না কেন, সরকার যে এটি দিতে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে তিনি মন্তব্য করেছিলেন যে সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেই কথা বিরোধিতা করেছিলেন ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু ভিতরে খবরাখবরটা আমরা বুঝতে পারছি, নইলে সেনাবাহিনী এই অবস্থায় এভাবে সংবাদ সম্মেলন করে না। যেহেতু সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং কি কারণে অটল রয়েছে, মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, সেটিও আর নতুন করে বলা নিশ্চয়ই অবকাশ রাখে না। আর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রয়েছে সরকারের, এ কথা তো সবসময় বলে আসা হচ্ছে এবং আরাকান আর্মি কোনোভাবেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না, বরং আরাকান অঞ্চলে রাখাইনে যে অবশিষ্ট রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তারা আরাকান আর্মির অত্যাচারে গত 1 বছর ধরে তো বাংলাদেশে প্রবেশ করছে, এর মধ্যে লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে। সেই জায়গায় সরকার এইভাবে তার মতো করে ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে, কিন্তু আমরা সবসময় প্রশ্নটি রেখে আসছি যে এটি একেবারে অস্বাভাবিক। এবং আরো যে ভয়ঙ্কর বিষয়ে সেনাবাহিনী প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে, দুদিন আগে চট্টগ্রামের একটি অঞ্চল থেকে KNF কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের পোশাক তৈরি করা হচ্ছিল, সেটি জব্দ করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল 20,500 মতন, পরে যেটি জানা গেল 30,000-এর মতন পোশাক জব্দ করা হয়েছে বা 30,000 পোশাকের অর্ডার ছিল। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে KNF কুকি জনগোষ্ঠীর সংগঠন। আমরা সবাই জানি পুরো সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 12,000, সেখানে 30,000 পোশাক কেন তৈরি করা হচ্ছিল। এবং সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। বারবার যুদ্ধের কথা বলা হয়, এসব পোশাক কাদের জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, অনেক প্রশ্ন যাচ্ছে। ভারত থেকে যে সীমান্ত দিয়ে পুশিং করা হচ্ছে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে, সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এই বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এটি কোনোভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্তে বিষয়গুলো ভালো করে মোকাবেলা করছে। তারপরেও যদি প্রয়োজন হয় সরকার আদেশ দিলে সেনাবাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় নিজেদের নিয়োজিত করবে, যদিও বিষয়টি কোনোভাবে কাম্য নয়।
মব ভায়োলেন্সের সম্পর্কেও কথা বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মব ভায়োলেন্স এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই যে সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্যে করা। সেনাবাহিনীর সঙ্গে বা সেনা প্রধানের সঙ্গে সরকারের যে দূরত্ব সেটি আরো প্রকট হয়েছে। গত 20 মে 3 বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন। বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠক। আমি নিজেই তখনই প্রশ্ন তুলেছিলাম যে এটি সাধারণ কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক নয়, এখানে পুলিশের প্রধান উপস্থিত ছিলেন না, এটি নিশ্চয়ই অন্য কোনো বিষয়, এবং সেগুলো আস্তে আস্তে বের হচ্ছে। সেনাবাহিনী সরকারের মুখোমুখি অবস্থান নিয়েছে, নিশ্চয়ই সে কথা আমরা বলবো না। সেনাবাহিনীর দেশের স্বার্থে তারা তাদের অবস্থান আমাদের সামনে উপস্থাপন করছে, এবং এটুকু বোঝা যাচ্ছে যে সরকার অ্যাডামেন্ট পুরোপুরি যে করিডোর দিবে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী মার্কিন স্বার্থ উদ্ধারের জন্য, মিয়ানমারের নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চীনের আধিপত্য প্রতিরোধ করতে। এগুলো পুরানো অনেক কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন। এবং 21 মে অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো সেনাপ্রধান উল্লেখ করেছিলেন, সেই কথাগুলো যাতে কোনোভাবে না আসে তার চেষ্টা করা হয়েছিল সেই কথিত আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকে। কিন্তু সেনাপ্রধান সেখানে সেই বৈঠকে উপস্থিত সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার কোনো অভিভাবক নেই, আপনারাই আমার অভিভাবক। কতটা সঙ্গীন মনে করছেন দেশের অবস্থা যে সেনাপ্রধান এভাবে কথা বলতে বাধ্য হন, এবং খুবই অবশ্যই প্রশংসার যোগ্য। তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, সেই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছিলেন। সবকিছু মিলিয়ে বিষয়গুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। সরকার যদি সত্যি সত্যি এইসব ইস্যুতে, বন্দর করিডর এইসব ইস্যুতে পিছু হটতো, রিথিঙ্ক করতো, সেক্ষেত্রে সেনাবাহিনী নিশ্চয়ই এই সংবাদ সম্মেলন করতো না। যদি কেউ বলে থাকে রাজনৈতিক সিদ্ধান্ত, কিসের রাজনৈতিক সিদ্ধান্ত? এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকার নয়। অতএব অনির্বাচিত এবং অন্তর্বর্তী বলি বা তত্ত্বাবধায়ক বলি, অস্থায়ী বলি, যে সরকারই বলি না কেন, সেখানে সেনাবাহিনীর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রোল থাকে দেশের স্বার্থে। সেনাবাহিনীর সঙ্গে রোববার বিকেলে তার বাসভবনে আমাদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ সাক্ষাৎ করেছেন। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ, এটি নিয়ে নানান ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যখন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে বা আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি কেন আফ্রিকার কোন একটি দেশ সফর করে এসেই তার সঙ্গে দেখা করলেন? প্রথম কারণ হচ্ছে, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতিদের কারোর সাক্ষাৎ সচরাচর দেখা যায় না। এক্ষেত্রে কোনো বাধাও নেই, তবে আমরা সাক্ষাৎ হতে দেখি না তেমন একটা। প্রধান বিচারপতি সাধারণত সাক্ষাৎ করেন নানান কারণে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় ইনফর্ম করেন বা পরামর্শ নেন, যেহেতু রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, কিছু কি ঘটেছে যা নিয়ে খুব বেশি দ্রুত গতিতে আলোচনা কোনো প্রয়োজন ছিল প্রধান উপদেষ্টার এবং প্রধান বিচারপতির মধ্যে, অথবা কিছু ঘটতে যাচ্ছে কিনা অনাকাঙ্ক্ষিত কিছু? আমরা সবাই জানি যে গত 2-3 দিন আগে সেনাবাহিনী বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 5 আগস্টের পর কারা সেনা হেফাজতে ছিলেন, কারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। শুরু থেকেই সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল যে 626 জন তাদের হেফাজতে আশ্রয় নিয়েছিল, এবং অনেক ধরনের দাবি অনেক মহল থেকে উঠছিল যে তালিকা কেন প্রকাশ করা হয়নি। সেই তালিকাটি যখন প্রকাশ করা হয়, তখন দেখা গেল ওই 626 জনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম রয়েছে। আর কে ছিলেন? সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্যতম সদস্য, 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, তার অন্যতম সদস্য বিচারপতি এনায়েতুর রহিমও সেখানে আশ্রয় ছিলেন। সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো তার তো বৈধতা দরকার। তার কারণ সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই, তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে। সেই জায়গা থেকে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সে সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধতা নিয়ে আসা হয়।
এই রেফারেন্স কে দিয়েছিলেন? রাষ্ট্রপতি চেয়েছিলেন রেফারেন্স 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পূর্ণাঙ্গ বেঞ্চের মাধ্যমে বৈধতা দিয়েছিল। এখন এটিকে ডক্ট্রিন অফ নেসেসিটি বলা হচ্ছিল, সময়ের প্রয়োজনে বৈধতা বা এটি করতেই হবে, উপায় তো নেই, দেশ তো চালাতে হবে, বেশ ভালো কথা। কিন্তু সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিংবা বিচারপতি এনায়েতুর রহিম সাহেবরা তো সেনা আশ্রয়ে ছিলেন, তাহলে কিভাবে তাদের মধ্যে বৈঠক হলো? সেই প্রশ্নটি এখন খুব গুরুত্বের সঙ্গে উঠেছে। আরো একটি যে প্রশ্ন উঠতে পারে যে তারা যখন সেনা হেফাজতে ছিলেন তাহলে কি তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছিল এরকম একটি রেফারেন্স দেওয়ার জন্য? আবার সংবিধানের 94 অনুচ্ছেদ বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে স্বাধীন, তবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ এবং তার আগে সেনাবাহিনী আশ্রয় থাকার তথ্য বিচার বিভাগের উপর বহিরাগত চাপের সম্ভাবনা, এমন অনেকে বলছেন। যেহেতু তারা স্বাধীন, তো তাহলে তো তাদের উপরে বিশেষ কোনো পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। যদি চাপ প্রয়োগ করা হয়ে থাকে আর যেহেতু বিচারপতিরা স্বাধীন, তাহলে সেটা তো সাংঘর্ষিক। এই বিষয়টি নিয়ে এখন খুবই গুরুতর প্রশ্ন উঠেছে। আমরা মনে করতে পারি মানব জমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তিনি মোটামুটি আরো 5-6 মাস আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাইজ করেছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে তার যে কথোপকথন হয়েছে এর মধ্যে, সাক্ষাতের মধ্য দিয়ে, সেখানে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে তিনি যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, তার কোনো লিখিত ডকুমেন্ট তার কাছে নেই। মতিউর রহমান চৌধুরী সচিবালয়ে নানান দপ্তরে ঘোরাফেরা করেছিলেন, কোথাও সেই ডকুমেন্ট খুঁজে পাননি। এবং সেনাবাহিনীর কারোর কাছে আছে কিনা, সেনা প্রধানের কাছে আছে কিনা তার পদত্যাগ পত্রটি, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি বা কেউ কিছু বলেনি। এবং এটি নিয়ে তখন তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে বলছেন যে কেন এই প্রশ্নটি তুলতে হবে। প্রশ্ন অবশ্যই তুলতে হবে, বর্তমান সময়ের জন্য না হোক, ভবিষ্যতের জন্য এই বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে না। সেই জায়গা থেকে মতিউর রহমান চৌধুরীকে অনেকে কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করা হচ্ছিল। মতিউর রহমান চৌধুরী বলছিলেন যে আমি সাংবাদিক, প্রশ্ন করাটা আমার দায়িত্ব, সমাধান কি আসবে সেটা আমি জানি না। অবশ্যই সাংবাদিকতার জায়গা থেকে মতিউর রহমান চৌধুরী রাইট পজিশনে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা পড়ে যায়, অমীমাংসিত অবস্থায় থেকে যায়। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো যে না, এই ধরনের ডকুমেন্টস আছে, কোথায় আছে, কি আছে, কার কাছে আছে, কেউ দেখাতে পারেনি। তো যাই হোক, সেটি আলোচনার বাইরে চলে গেছে। এখন নতুন করে যে বিষয়টি আমাদের সামনে এসেছে, সুপ্রিম কোর্টের যে রেফারেন্স 106 অনুচ্ছেদ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, সেটি আসলে তাহলে কারা দিল, কে দিল, কার চাপে দেওয়া হলো? যদি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেনা হেফাজতে থেকেই থাকেন, নাকি আদৌ এই ধরনের কোনো রেফারেন্স সরকারের নেই বৈধতার ক্ষেত্রে? ডক্ট্রিন অফ নেসেসিটি কথা যেটি বলা হয়, অবশ্যই সেটি সময়ের বিবেচনায় যে কোনো কিছু করা যেতে পারে, কিন্তু তারও তো একটা ন্যূনতম বৈধতা থাকতে হয়। সেই বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর সমাধান কি হবে আমরা সেগুলো জানি না। মতিউর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক, তার ভাষাতেই বলতে হয় যে প্রশ্ন তোলাটা গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় এই সরকার বৈধতার প্রশ্নের মুখে পড়তে পারে। তবে পড়লে কি হবে না হবে সেটাও আমরা জানি না। তবে আপাতত যে বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে এবং প্রধান বিচারপতি কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, অথবা আগামীতে কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা যার জন্য তার সাথে কোনো পরামর্শের প্রয়োজন ছিল কিনা, এসব নানান গুঞ্জন উঠেছে, নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।